অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন রূপশ্রী প্রকল্পের আবেদন ফর্মটি। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে রূপশ্রী প্রকল্পের আবেদন ফর্মটি ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 25,000 টাকা চলে আসবে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের ভিডিওতে। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হাতে কলমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি আপনার কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগে, কোথায় জমা করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, এভরিথিং বিষয়। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিস অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুকে যেতে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে রূপশ্রী প্রকল্পের আবেদন ফর্মটি আপনি কোথায় পাবেন এবং কীভাবে সংগ্রহ করবেন সমস্ত কিছু আপনি ভিডিওর মধ্যে জানতে পারবেন। তার আগে দেখে নিচ্ছি আমরা এই ফর্মটি কীভাবে ফিল আপ করবো। তো এই যে আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকে কোনায় ফর অফিস ইউজ অনলি, এই যে ঘরটি, এটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে না, এটা কিন্তু আধিকারিকরা ফিল আপ করবে। এটা আমরা ফাঁকা ছেড়ে দেবো যেরকম রয়েছে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে। আপনাদের কিন্তু আবেদন ফর্মটি ইংরেজিতে ফিল আপ করতে হবে। পাশাপাশি এখানে বলা হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ব্লক লেটারে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষর কিন্তু ব্যবহার করতে হবে, স্মল লেটার ব্যবহার করা যাবে না, ব্লক লেটার কিন্তু ব্যবহার করতে হবে। এবং নিচে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আবেদনকারীর বিবরণ। প্রথমত রয়েছে কিন্তু নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান কিন্তু লিখতে হবে। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি নামের বানান ভুল থাকে তো আপনি সেটিকে কারেকশন করে নেবেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামের বানান থাকবে আপনাদের তার দেখে দেখে উল্লেখ করে দেবেন। এক্ষেত্রে একটি প্রশ্ন, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আমরা প্রত্যেকেই জানি কিন্তু যে রূপশ্রী প্রকল্প শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারে, এক কথায় মেয়েরা আবেদন করতে পারে, এখানে পুরুষরা আবেদন করতে পারে না। তাই অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে সমস্ত জায়গায় মেয়ের তথ্য কিন্তু উল্লেখ করতে হবে। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামের বানান রয়েছে তা দেখে দেখে বসিয়ে দেবেন এবং অবশ্যই আপনি ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন। অবশ্যই আপনি কী করবেন, ক্যাপিটাল লেটার ব্যবহার করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন বাদিকে কোণে রয়েছে ডেট অফ বার্থ। তো আপনার ডকুমেন্টসে ডেট অফ বার্থ কত রয়েছে, দিন মাস ইয়ার আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু প্রস্তাবিত বিবাহের তারিখ, তো কবে আপনাদের বিয়ে ঠিক হয়েছে, কোন ডেট আপনার ঠিক হয়েছে সেই ডেটটি আপনি এখানে বসিয়ে দেবেন, দিন মাস ইয়ার। এবং নিচে দেখতেই পাচ্ছেন যে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো, এখানে কিন্তু শুধুমাত্র মেয়ের পাসপোর্ট সাইজের কালার সিঙ্গেল ফটো আপলোড করে দেবেন, একটা বসিয়ে দেবেন 8 দিয়ে। তো আপনি যদি রূপশ্রী প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই আপনারা কী করবেন, সবসময় চেষ্টা করবেন বিয়ের দিন তারিখ বিয়ের থেকে 30 দিন আগে ঠিক করার, এবং সেই সময় আপনারা ফর্মটি ফিল আপ করে জমা করে দেবেন। অর্থাৎ আপনারা 30 দিন কিংবা 45 দিন আগে ফর্মটি পূরণ করে জমা করে দেবেন। যদি এমন হয় যে আপনাদের 15 দিন পরে বিয়ে, আজকে ডেট ঠিক হয়েছে, তো অবশ্যই আপনারা ফর্মটি ফিল আপ করে জমা করে দেবেন। যদি 15 দিন হয়ে থাকে কিংবা 7 দিন হয়ে থাকে অবশ্যই আপনারা জমা করে দেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে মায়ের নাম, এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট যে মেয়ে রয়েছে মেয়ের কিন্তু মায়ের নাম বসাতে হবে। তারপর পিতার নাম, তো এখানে যে মেয়ে তার বাবার নাম বসিয়ে দেবেন। যদি মারা যায় সেক্ষেত্রে সামনে লেট উল্লেখ করতে পারে অথবা নাও করতে পারেন। এরপর দেখতেই পাচ্ছেন বর্তমান ঠিকানা, এখানে কি করবেন, আপনাদের বর্তমান ঠিকানা উল্লেখ করে দেবেন। মেয়ের স্থায়ী ঠিকানা, বর্তমানে কোথায় বসবাস করছেন, বাবার বাড়ির যে ঠিকানা রয়েছে কিংবা যে ঠিকানা সে বাড়ির নাম্বার, যদি আপনার বাড়ির নাম্বার জানা না থাকে তো আপনি ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন 2025 সালে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে আপনারা কিন্তু বাড়ির নাম্বার পেয়ে যাবেন। তো লিঙ্কটা আমি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনি 2025 ভোটার লিস্ট ডাউনলোড করে দেখতে পারবেন আপনাদের বাড়ির নাম্বারটি। এরপর রাস্তার নাম, আপনার রাস্তার নাম কী রয়েছে তা এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর থানা কী রয়েছে, এরপর আপনাদের পোস্ট অফিস কী রয়েছে, এরপর আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড কী রয়েছে, এরপর আপনার ব্লক অথবা পৌরসভা অথবা কর্পোরেশন কী রয়েছে, এরপর আপনার জেলা কী রয়েছে, এরপর আপনাদের স্টেট পিনকোড এগুলো আপনি বসিয়ে দেবেন। একই রকম ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন যে স্থায়ী ঠিকানা, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে দেখেন তো আপনি এই সমস্ত ঘর এখানে যা যা উল্লেখ করেছেন তা বসিয়ে দেবেন। অবশ্যই ইংরেজিতে ক্যাপিটাল ওয়ার্ডে আপনি ফিল আপ করে নেবেন আপনার ঠিকানা। বর্তমান ঠিকানা যদি আলাদা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন, স্থায়ী ঠিকানা যদি আলাদা হয়ে থাকে এখানে আলাদা ঠিকানা উল্লেখ করে দেবেন। যদি একই হয়ে থাকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তো দুটো ঘরে আপনি সেম বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যখন আপনাদের বাড়িতে আধিকারিকরা ভিজিটে আসবে তখন আপনাদের কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, তাই আপনি অবশ্যই সক্রিয় এবং চালু একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এই মোবাইলে আপনার কিন্তু SMS-ও চলে আসবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে এককালীন 25,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে ঢুকে কোনো রকম সমস্যা না হয় সেরকম একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করতে হবে। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন, IFSC কোড বসিয়ে দেবেন, MICR নং বসিয়ে দেবেন, এরপর ব্যাংকের নাম বসিয়ে দেবেন, ব্রাঞ্চ নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, এরপর শাখার ঠিকানা ব্রাঞ্চ অ্যাড্রেস তা বসিয়ে দেবেন। আপনি আপনার ব্যাংকের পাসবই পেয়ে যাবেন। যদি আপনি এই যে MICR নং, এরপর আপনাদের ব্রাঞ্চ নেম কিংবা ব্রাঞ্চ অ্যাড্রেস ব্যাংকের পাসবুকে না পেয়ে দেখেন
তো নিকটবর্তী আপনি যেখান থেকে যে শাখা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেছেন সেখানে চলে যাবেন, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করবেন, ওনারা আপনাদের কিন্তু এই সমস্ত অ্যাড্রেস প্রোভাইড করে দেবেন। আপনি এরপর লিখে নিয়ে চলে আসবেন, এরপর ফর্মটিকে আপনি সঠিকভাবে পূরণ করবেন। এরপর দেখতেই পাচ্ছেন শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য এখান থেকে আপনি আপনার তথ্য উল্লেখ করে দেবেন আবেদনকারী অর্থাৎ মেয়ের। তো এডুকেশন লেভেল, তো আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন, প্রাথমিক নাকি উচ্চ মাধ্যমিক নাকি স্নাতক নাকি মাধ্যমিক নাকি ডিপ্লোমা নাকি বিদ্যালয়ে যাননি নাকি অন্যান্য নাকি স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েট, যেটি হয়ে থাকে সেই বক্সে আপনি এখান থেকে টিকমার্ক করে দেবেন। এরপর কাস্ট, আপনার জাতি কী রয়েছে, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি, যা হয়ে থাকে সেই বক্সে আপনার টিকমার্ক করে দেবেন। তারপর রয়েছে রিলিজিয়ান, তো আপনার ধর্ম কী রয়েছে, হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য, যা হয়ে থাকে সেই বক্সে আপনারা টিকমার্ক করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে পাত্রের বিবরণ, এখন কিন্তু পাত্রের বিবরণ উল্লেখ করতে হবে। যার সঙ্গে আপনাদের বিয়ে হচ্ছে সেই পাত্রের নাম, সম্পূর্ণ নাম ডকুমেন্টস দেখে দেখে পাত্রের সম্পূর্ণ নাম আপনি বসিয়ে দেবেন ক্যাপিটালে। এরপর ডেট অফ বার্থ, পাত্রের ডেট অফ বার্থ কত রয়েছে, দিন মাস ইয়ার আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ডান দিকে পাসপোর্ট সাইজের কালার ফটো, এখানে কিন্তু পাত্রের সিঙ্গেল পাসপোর্ট সাইজের কালার ফটো বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু মায়ের নাম, তো এখানে পাত্রের মায়ের নাম উল্লেখ করে দেবেন, পাত্রের পিতার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর একই রকম পাত্রের ঠিকানা কিন্তু উল্লেখ করতে হবে, পাত্রের বর্তমান ঠিকানা কী রয়েছে, এখানে বাড়ির নাম্বার, এরপর রাস্তার নাম, এরপর পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট উল্লেখ করে দেবেন। এরপর পাত্রের স্ত্রী ঠিকানা কী রয়েছে তা আপনি বসিয়ে দেবেন, যদি একই হয়ে থাকে বর্তমান ঠিকানা এবং স্ত্রী ঠিকানা তাহলে দুটো করে আপনি সেম সেম উল্লেখ করে দেবেন। তারপর নিচে ঘোষণা অর্থাৎ ডিক্লারেশন রয়েছে। প্রথমত বলা হয়েছে কিন্তু আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি আমার প্রথম বিবাহ। এরপর দ্বিতীয়ত বলা হয়েছে আমার পরিবার বাৎসরিক আয় 1,50,000 টাকার বেশি না, অর্থাৎ আপনার পরিবারের কিন্তু বাৎসরিক আয় 1,50,000 টাকার মধ্যে থাকতে হবে, তার বেশি হলে আপনারা কিন্তু এই প্রকল্প থেকে 25,000 টাকা পাবেন না। এবং অবশ্যই আপনি অবিবাহিতা এবং এই বিবাহটি আপনাদের প্রথম বিবাহ হতে হবে। এরপর বলা হয়েছে কিন্তু বিভিন্ন অপশন, যেটি হয়ে থাকে আপনার সেই বক্সে টিকমার্ক করতে হবে। প্রথম অপশনে মানে কি, আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী এবং আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি যদি হয়ে থাকে তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন, অথবা গত 5 বছরের ধরে আমি পশ্চিমবঙ্গে বসবাস করছি যদি এটি হয়ে থাকে এই বক্সে টিকমার্ক করবেন, অথবা আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারা এই বক্সে টিকমার্ক করবেন। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি এবং পশ্চিমবঙ্গে আমরা জন্মগ্রহণ করেছি তাই এই বক্সে আমরা টিকমার্ক করলাম, তো আপনার যা হয়ে থাকে সেই বক্সে আপনার টিকমার্ক করে দেবেন। তারপর বলা হয়েছে কিন্তু আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে, যে কোনো একটি নথি জমা দিতে হবে তার জন্য এই ফর্মের সঙ্গে। তো আপনাদের বয়স যে 18 বছরের ঊর্ধ্বে কোন ডকুমেন্টসে আপনাদের তার প্রমাণ রয়েছে, বার্থ সার্টিফিকেট নাকি ভোটার কার্ড নাকি আধার কার্ড নাকি প্যান কার্ড নাকি আপনাদের যে আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেট সেখানে নাকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেখানে আপনার ডকুমেন্টসে একদা আপনার বয়স উল্লেখ রয়েছে যে আপনি 18 বছরের ঊর্ধ্বে, সেই বক্সে টিকমার্ক করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন সেই ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন এবং এই ফর্মের সঙ্গে আপনাদের কিন্তু অবশ্যই একটি অঞ্চল থেকে ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, যেহেতু এখানে বলা হয়েছে কিন্তু 1,50,000 টাকার বেশি আপনার ইনকাম না। তো অঞ্চল অথবা পৌরসভা আপনি যেখানে বসবাস করুন না কেন সেখান থেকে অবশ্যই আপনার কিন্তু একটি পারিবারিক ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে আপনার বাবার নামে। তারপর নিচে এই যে 5 নম্বর পয়েন্ট, এখানে অবশ্যই আপনার কিন্তু আধার কার্ড নাম্বার বসাতে হবে। এখানে আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং ফর্মের সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ডের জেরক্স জমা করতে হবে। এরপর নিচে রয়েছে কিন্তু কনসেন্ট, এক কথা অথেন্টিকেশন আধার, তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, অর্থাৎ পাত্রী যে মেয়ের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরও একটি বাংলা আধার সম্মতিপত্র রয়েছে, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং এখানে বলা হয়েছে আপনার আধার কার্ডটি কী কাজে ব্যবহার করা হবে, তো আপনি পড়ে নেবেন। তো পাত্রীর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর এখানে পাত্রী যে আবেদনকারী তিনি এখানে সিগনেচার করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন আপনার কোন কোন ডকুমেন্টসগুলো জমা করতে হবে এবং নিচে কিন্তু বলা হয়েছে 6 নম্বরে আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং এই যে বক্স রয়েছে বক্সে আমরা টিকমার্ক করবেন, আর সেই ব্যাংকের পাসবইয়ের কিন্তু আপনাদের জেরক্স জমা করতে হবে, যেখানে আপনাদের অ্যাকাউন্ট হোল্ডার নাম, এরপরে অ্যাকাউন্ট নং, ব্যাংকের নাম, ঠিকানা, আইএফসি কোড, এমআইসিআর নং, অন্যান্য তথ্যগুলো এক কথায় উল্লেখ করা থাকবে, সেই পেজটি আপনার জেরক্স জমা করতে হবে। এরপর 7 নম্বরে বলা হয়েছে আপনাদের বিয়ের প্রমাণস্বরূপ একটি কিন্তু ডকুমেন্টস দিতে হবে, হয় আপনি চাইলে একটি নিমন্ত্রণ কার্ড যে রয়েছে ম্যারেজ ইনভিটেশন কার্ড সেটি তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু একটি ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ যদি আপনার থাকে সেটি দিতে পারেন, অথবা আপনি কিন্তু সরাসরি একটি সাদা পেজে সেলফ ডিক্লারেশন স্বঘোষণাপত্র লিখতে পারেন, যেখানে আপনাদের নাম, আপনার পাত্রের বিবরণ, কার সঙ্গে এক কথা আপনার কার সঙ্গে বিয়ে হচ্ছে, তিনি কোথায় বসবাস করেন, তার বয়স ইত্যাদি বিষয়গুলো আপনি উল্লেখ করতে পারেন। যে ব্যক্তি নিমন্ত্রণ কার্ড তৈরি করে দেখেন সেই আপনি তৈরি করতে পারেন একটি স্বঘোষণাপত্র, অথবা আপনি কিন্তু একটি নিমন্ত্রণ কার্ড তৈরি করতে পারেন এবং সেই কার্ডটি এই ফর্মের সঙ্গে পিন মেরে আপনি জমা করে দেবেন। তো যেটি আপনি দিতে চান সেই বক্সে আপনার টিকমার্ক করে দেবেন।
তারপর বলা হয়েছে ৮ নম্বর পয়েন্টে, আমার পাত্রের বয়স ২১ বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যায়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করেছি। তো এখান থেকে আপনি যে ডকুমেন্টসে আপনাদের পাত্রের বয়স ২১ বছর কিংবা তার বেশি প্রমাণ রয়েছে, সেই ডকুমেন্টসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটি রয়েছে, এবং সেই ডকুমেন্টস নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। এক্ষেত্রে এখানে জন্ম সার্টিফিকেট কিংবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অনেক কয়েকটি অপশন রয়েছে, যেটি রয়েছে সেই বক্সে টিকমার্ক করে ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারী অর্থাৎ যে মেয়ে পাত্রী, তার কিন্তু সিগনেচার করতে হবে। এই যে ফর্মটি, এই ফর্মে কিন্তু কোনো রকমভাবে পাত্রের সিগনেচারের অপশান নেই। এরপর যে ডেট, কোন ডেটে আপনি ফর্মটি সাবমিট করবেন, সেই ডেটটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনারা কিন্তু আরও একটি ফর্ম পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন, যা কিন্তু শুধুমাত্র অফিস ইউজ করবে। এটা আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে না, এটা অফিস ইউজ করবে ইনকোয়ারি করার পর। তারপর এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই ফর্মের সঙ্গে আমাদের আরও একটি রয়েছে আবেদনপত্রের স্বীকৃতিপত্র কিংবা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট অফ অ্যাপ্লিক্যান্ট। দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নং। তো আপনাদের কিন্তু যখন ফর্মটি জমা করে দেবেন, অ্যাপ্লিকেশন নাম্বার এবং রিসিপ্ট ডেট উল্লেখ করে দেবেন, যা দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। আর এখন প্রশ্ন, এই যে রূপশ্রী প্রকল্পের ফর্ম আমরা কোথায় পাবো? যদি আপনি ব্লক এরিয়ায় বসবাস করে থাকেন, তো আপনাদের যে বিডিও অফিস সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে রূপশ্রী প্রকল্পের দপ্তর কোথায় রয়েছে, আপনাদের জানিয়ে দেবে। সেই ডেস্কে আপনি চলে যাবেন। এরপর সেখান থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই ফর্মটি কিন্তু পেয়ে যাবেন। এরপর ফিল আপ করে ডকুমেন্ট সহকারে আপনি সেই জায়গায় জমা করে দেবেন। এবং আরও বিশদে জানার জন্য আপনি কিন্তু সেখান থেকেই যখন আপনি ফর্মটি সংগ্রহ করবেন, সেখানে প্রশ্ন করবেন, সমস্ত উত্তর কিন্তু পেয়ে যাবেন, কী কী ডকুমেন্টস লাগে এভরিথিং বিষয়ে তারা আপনাদের কিন্তু জানিয়ে দেবে। আর আপনি যদি পৌরসভা এলাকা হয়ে থাকেন, তো আপনার পৌরসভা অথবা আপনাদের এসডি অফিস অথবা আপনার কেএমসি, সেখানে আপনারা যোগাযোগ করবেন, সেখানে আপনি ফর্মটি কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিয়ের 30 থেকে 40 দিন আগে এই ফর্মটি জমা করার। তাহলে কিন্তু বিয়ের 1 থেকে 2 দিন আগে কিংবা বিয়ের 1 থেকে 2 দিন পরে টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। যদি আপনারা যত লেটে জমা করবেন, তত লেটে আপনার ভেরিফিকেশন হবে। অবশ্যই আপনারা যখন ফর্মটি জমা করবেন, আপনি যে অ্যাড্রেস উল্লেখ করবেন, সেই অ্যাড্রেসে কিন্তু আধিকারিকরা আসবে এবং সরাসরি আপনাদের ফিল ভেরিফিকেশন হবে যে আপনাদের বিয়ে হচ্ছে কিনা, আপনি সঠিক তথ্য উল্লেখ করেছেন কিনা, ইত্যাদি বিষয়গুলো। এরপরে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। তো এই নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করবেন। এবং এই যে অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এখানে আপনি দেখতেই পাচ্ছেন, যখন আপনি ফর্মটি জমা করবেন, আপনার কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন এক কথায়। এই নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা, কোন কোন ধাপগুলো অ্যাপ্রুভ হয়েছে কিংবা ভেরিফাই হয়েছে, ইত্যাদি বিষয়গুলো আপনি এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে জানতে পারবেন। এবং আপনারা অনেকেই প্রশ্ন করবেন, আপনারা রূপশ্রী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না। তো আপনি যে ফর্মটি জমা করেছেন যে দপ্তরে, বিডিও অফিস অথবা এসডি অফিস অথবা কেএমসিতে, যেখানে জমা করুন না কেন, সেখানে আপনি চলে যান। সেখানে গিয়ে আপনারা বলুন যে আপনারা এখনও পর্যন্ত টাকা পাননি, কী সমস্যা, আপনাদের স্ট্যাটাসে বর্তমানে কী রয়েছে, সেখান থেকে আপনি চেক করতে পারবেন। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বারটি জানা থাকে কিংবা আপনি যদি সেখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটি সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু অনলাইনেও চেক করতে পারবেন। তিনি আপনি মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এবং আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই যে আবেদন ফর্মের যে লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি, তো সেখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন। তবে অবশ্যই আপনাদের কিন্তু বিডিও অফিস অথবা এসডি অফিস অথবা কেএমসি, সেখান থেকে এই যে ফর্মগুলো সংগ্রহ করে ফিল আপ করে জমা করতে হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনি ফর্মগুলো পেয়ে যাবেন। যদি সেখান থেকে বলে যে অনলাইন থেকে ফর্ম সংগ্রহ করার, তাহলে আমি আপনার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেখান থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে ফিল আপ করে জমা করে দেবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।